আচ্ছা, আমরা ব্লগের কাজ শুরু করেছিলাম এবং লাস্ট ডেতে যেটা করেছিলাম আর কি সেটা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলে ব্লগ এর ক্যাটাগরি সেভ করেছিলাম এবং ক্যাটাগরির এগেনস্টে যে ক্যাটাগরিগুলো সেভ করেছিলাম ওই ক্যাটাগরিগুলোকে আবার আমরা ডিসপ্লে করে দেখেছিলাম অ্যাডমিন প্যানেলে। সো আমরা অ্যাডমিন প্যানেলেই যাচ্ছি। ক্রুডিং এর জাস্ট ইনসার্টের সিলেকশনটা হয়েছে আর কি আমাদের। সো হ্যাঁ, আচ্ছা, আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে অ্যাড ক্যাটাগরি ডেটাবেজে ডাটা সেভ করার জন্য, রাইট? একটা ফর্ম ছিল এবং আমরা ডেটাবেজে ডাটা সেভ করতে পেরেছি ভিউ, কন্ট্রোলার এবং মডেলের মাধ্যমে, রাইট? ভিউ, কন্ট্রোলার এবং মডেল দিয়ে আমরা ডেটাবেজে ডাটা দিয়েছি। আর ম্যানেজ ক্যাটাগরি যখন আমরা করছিলাম তখন হচ্ছে ডেটাবেজ থেকে ডাটাগুলো উঠে এসে ফ্রন্ট এন্ডে ডিসপ্লে করছিল, মানে আমার অ্যাডমিন প্যানেলে ডিসপ্লে করছিল। দুইটা পাবলিশ ছিল, সো পাবলিশ দেখাচ্ছে, এবং দুইটা আনপাবলিশ ছিল, যারা আনপাবলিশ দেখাচ্ছে। সো এখন লাস্ট ডেতে যেটা হয়েছিল আর কি, যে লাস্টে যখন আমরা ভিউ এর কাজটা দেখাচ্ছিলাম তখন আনফরচুনেটলি আমাদের ভিডিও রেকর্ডারটা অফ ছিল, রাইট? সো তারপরেও বিষয়টা কিন্তু খুব স্লোলি দেখানো হয়েছে। এই কাজটা আরও একবার দেখানো হবে। এটা যেহেতু এখানে গ্রিড আকারে দেখানো হয়েছে, এই একই কাজ আমি করব এখানে, যে ডেটাবেস থেকে ক্যাটাগরিগুলো তুলে জাস্ট ক্যাটাগরির নামগুলো এই লিস্টে ডিসপ্লে করাবো। তখন একটা পার্ট অ্যাকচুয়ালি একটু কাভার আপ হয়ে যাবে। আবার আরেকবার যখন দেখবেন আমরা যখন ব্লগ অ্যাড করছি, ব্লগ যখন আবার তুলছি, সিমিলার টাস্ক আমাকে কিন্তু করতে হচ্ছে। কমেন্টস করছি, কমেন্টসে ম্যানেজার আমাকে বানাতে হচ্ছে, রাইট? সো এটা কিন্তু রিপিট হবে আর কি। আবার যেহেতু ক্লাস হয়েছে এবং আবার নতুন করে রিপিট করতে গেলে আমাদের 1 ঘন্টা সময় নষ্ট হয়ে যেতে পারে। আবার আমি আজকে আবার 1 ঘন্টা পরেই শুরু করেছি, ওকে? সো এটা একটু কভার করার চেষ্টা করেন। যদি প্রবলেম হয়, আমার আরও 2বার এই প্রজেক্টের মধ্যে আরও 2বার এই বিষয়টা আলোচনা হবে, রাইট? যে কীভাবে আমরা ডাটাবেস থেকে ডাটাগুলো তুলে গ্রিড আকারে ডিসপ্লে করাবো। আচ্ছা, সো দ্বিতীয়ত যেটা হচ্ছে যে আমি এখানে কিছু অ্যাকশন আছে, এগুলোকে একটু চেঞ্জ করে ফেলবো। প্রথমটাকে আমি বলবো পাবলিশড, আনপাবলিশড, দ্বিতীয়টা হচ্ছে এডিট, আর তৃতীয়টা হচ্ছে আমার ডিলেট। সো পাবলিশড, আনপাবলিশড এর কাজটা আমি এখন করার চেষ্টা করছি আর কি। এই সাইনগুলো একটু চেঞ্জ করে ফেলবো এখন। থাম্ব আপ বা থাম্ব ডাউন অথবা অ্যারো আপ, অ্যারো ডাউন এরকম করার চেষ্টা করব। যখন পাবলিশ থাকবে এটা আনপাবলিশ করার জন্য ডাউন কি থাকবে, আর যখন আনপাবলিশ থাকবে তখন এটাকে পাবলিশ করার জন্য আপ কি থাকবে, রাইট? আমি এটা কন্ডিশন দিয়ে চেঞ্জ করে নিব। সো আমাদের যে গ্রিডটা ছিল, গ্রিডের জন্য আমরা যে পেজটা বানিয়েছিলাম, মনে আছে নামটা? ম্যানেজ ক্যাটাগরি ব্লগ ব্যাচ 14-এ অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদের একটা ভিউ ছিল। ভিউ এর মধ্যে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলের পেজেসের মধ্যে আমরা ম্যানেজ ক্যাটাগরি দেখছিলাম। এখানে এসে এই যে তিনটে অ্যাকশন আছে এখানে, হোয়াইট জুম ইন, হোয়াইট এডিট আর হোয়াইট থ্র্যাশ। সো আমরা এই অ্যাকশনের এই জায়গাটাতে কিছুটা চেঞ্জ নিয়ে আসবো আর কি, অ্যাঙ্করিংটা সহ। আমি বলছি পিএসপি কন্ডিশন দিয়ে if publication status 0, thumbs up, if close,
else down. বুটস্ট্র্যাপের বিষয়গুলো তো আপনারা জানেন, রাইট? সো এখন একটু চেক করে দেখি ওয়ার্কিং অর নট। সো একটু খেয়াল করেন, এটা থামস ডাউন দেখাচ্ছে আর এটা থামস আপ দেখাচ্ছে। এখন যেটা হবে যে কালারটা, এটা সাকসেস কালার দেওয়া আছে। ডাউন করার জন্য এটাকে আমি রেড করে দিব ডেঞ্জার, বাটন ডেঞ্জার করে দিলাম। এখন চেক করি, সেভ করে চেক করি, উল্টোটা হয়েছে। থামস আপটা ডেঞ্জার হবে না, থামস ডাউনটা ডেঞ্জার হবে। খেয়াল করেন যে যে গ্রিন আছে তাকে আমি রেড করে দিচ্ছি, তার মানে তাকে আমি আনপাবলিশ করে ফেলছি। আর যে আনপাবলিশড আছে তাকে আমি পাবলিশ করার জন্য থামস আপ দিচ্ছি। আর এখন এর উপরে যখন কার্সার নেওয়া হবে, এখানে কার্সার নিলে দেখাবে আনপাবলিশড, আর এখানে কার্সার নিয়ে দেখালে পাবলিশ। সো থামস আপ, যেটা থামস আপের ক্ষেত্রে এখানে একটা টাইটেল সেট করে দিচ্ছি। এটাকে পাবলিশ করব আমরা থামস ডাউনের জন্য। আনপাবলিশড করব। সো একটু খেয়াল করেন, কার্সার নিলেই এখন এটা আনপাবলিশ দেখাচ্ছে, কার্সার নিলেই আনপাবলিশ দেখাচ্ছে, আবার এখানে কার্সার নিলেই আমাকে পাবলিশ দেখাচ্ছে, রাইট? আমরা কিন্তু ডেটাবেজে ক্যাটাগরির পাবলিকেশন স্ট্যাটাস যে 0 ছিল তাকে আমি আনপাবলিশ বলছিলাম, আর যা পাবলিকেশন স্ট্যাটাস 1 তাকে আমরা পাবলিশ বলছিলাম। তো এখন এটা ডাউন মানে কি, যে সে 1 আছে তাকে আমি কি করব, 0 করব। আবার এটা 0 আছে, আপ মানে কি, তাকে আমি 1 করব। সো আমি এখান থেকে যেন তার প্রায়োরিটি লেভেল, অ্যাক্সেস লেভেল যেন চেঞ্জ করতে পারি, বা পারমিশন লেভেল যেন চেঞ্জ করতে পারি, বা অ্যাপ্রুভাল লেভেল যেন আমি চেঞ্জ করতে পারি, যে পাবলিশড হবে নাকি আনপাবলিশ থাকবে। কেন এই কাজগুলো করছি? এটা করার কারণ হচ্ছে আমরা যখন অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেল থেকে ফ্রন্ট এন্ডে আসবো, আমাদের যে ক্যাটাগরি ট্রিটা ডিসপ্লে করবে, এখানে আমি যদি পাবলিশড করি দেন সেগুলোই এই লিস্টে ডিসপ্লে করবে। আর যদিও আমার ধরেন 100 অফ ক্যাটাগরিজ আছে, আমি পাবলিশ হিসেবে রেখেছি 20টা ক্যাটাগরি এখানে আসবে, বাকি 80টা ক্যাটাগরি ডিসপ্লে হবে না। যদি আমি একটা আনপাবলিশ থেকে পাবলিশ করি, সেই একটা আবার এখানে এসে যুক্ত হবে, রাইট? তো মানে আমি যে কোনো সময় অ্যাডমিন চাইলে তার ক্যাটাগরি অফ করে রাখতে পারে, সে চাইলে তার ব্লগ আনপাবলিশ করে রাখতে পারে, চাইলে কমেন্টস কি সে শো নাও করাতে পারে, বাট অ্যাডমিন সবই দেখছে। বোঝা যাচ্ছে? সো আমরা এমন একটা প্যানেল তৈরি করছি যার মাধ্যমে আমরা আমাদের ফ্রন্ট এন্ড সাইটটাকে যেন টোটালি কন্ট্রোল করতে পারি। ওকে, আচ্ছা। সো এখন এডিট করতে হবে অ্যাকচুয়ালি একটা ফিল্ডের ভ্যালু, বাট কাকে এডিট করব? আমি যে আনপাবলিশ করব, বাংলাদেশ ক্যাটাগরিকে আনপাবলিশ করব, আমাকে চিনতে হবে না কাকে আনপাবলিশ করতে হবে, তার মানে তার আইডিটা আমাদের জানতে হবে। বুঝতে পেরেছি? আইডিটা আমাকে ধরতে হবে, আইডিটা নিয়ে যেতে হবে, যার মাধ্যমে আমি আমার কন্ডিশন দিয়ে আনপাবলিশ করতে পারি। আবার এখানে পাবলিশ করার সময়ও কি আমার আইডিটা লাগবে না? সো ফার্স্টে আনপাবলিশ করার চেষ্টা করছি, আনপাবলিশ হয়ে গেলে পাবলিশটাও এক্স্যাক্টলি সেমই। সো আনপাবলিশের জন্য কাজ করছি। ফাংশন লিখতে আমরা প্রথমে যেটা লিখি, বেস ইউআরএল, দেন কন্ট্রোলারের নাম, এটা ফ্রন্ট এন্ড অ্যাডমিন প্যানেল, সুপার অ্যাডমিন, দেন কন্ট্রোলারের নাম হলো, দেন ফাংশনের নাম। কি করব এটাকে আমি
আনপাবলিশড ক্যাটাগরি। সো যে ক্যাটাগরিটাকে আমি আনপাবলিশ করব তার আইডিটাও আমাকে পাস করতে হবে, কোন ক্যাটাগরিটাকে আমি আনপাবলিশ করতে চাচ্ছি, তো তার আইডিটাও আমাকে পাস করতে হবে। আইডিটা কোথায় আছে? এখানেই তো আছে, ইয়ারের ভেতরেই আছে, ভি ক্যাটাগরির মধ্যে আছে না? সো ক্যাটাগরি আইডিটা ভি ক্যাটাগরির মধ্যেই আছে। সো ক্যাটাগরি আইডিটা ভি ক্যাটাগরি থেকে আমরা নিয়ে ভি ক্যাটাগরি ক্যাটাগরি আইডিটা আমরা নিয়ে নিচ্ছি। না এখন একটু খেয়াল করে দেখেন, যেগুলো আনপাবলিশড তার উপরে যদি কার্সর নেই, এখন এই ফাংশনটা কল হয়ে গেছে এবং আনপাবলিশ ক্যাটাগরি প্যারামিটারে 1 দেখাচ্ছে, দ্বিতীয়টা প্যারামিটারে 2 দেখাচ্ছে, বাট এগুলোর জন্য কি কোনো কল করা হয়েছে? কোনো ফাংশন কল করা হয় নাই। না, হ্যাঁ না, এটা তো আমি ফাংশনের প্যারামিটার আকারে পাঠাচ্ছি, কন্ট্রোলার ফাংশন, ফাংশনের প্যারামিটার। আমি তো কোনো পেজের কাছে যাচ্ছি না। আমরা যদি পেজের কাছে যেতাম সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ এর পর আমাকে ইউআরএল এর মাধ্যমে ডাটা পাঠাতে হতো। এখানে তো ইউআরএল এ কোনো কিছু ইউআরএল এ যাচ্ছে, ইউআরএল এ এই ভ্যালুটা যাচ্ছে, রাইট? বাট সে এই ফাংশনের প্যারামিটার হিসেবে যাচ্ছে। আমি সহজেই ফাংশন প্যারামিটার কল করলেই সেই ভ্যালুটা রিড হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো আমাদের এই আনপাবলিশড ক্যাটাগরি নামে ফাংশনটা ডিফাইন করতে হবে কোথায়? সুপার অ্যাডমিন কন্ট্রোলারে। কন্ট্রোলার সুপার অ্যাডমিন পাবলিক ফাংশন আনপাবলিশ ক্যাটাগরি। সো এখানে আমাদের যে ক্যাটাগরি আইডিটা আসছে সেটা আমি প্যারামিটার আকারে নিয়ে নেই, ক্যাটাগরি আইডি। সো এটাকে যদি আমরা ক্যাটাগরি আইডিটাকে যদি ডিসপ্লে করাই, একটু খেয়াল করবেন, আমি যদি 2 নম্বর আন্তর্জাতিকটার উপরে প্রেস করি, কত আনপাবলিশড ক্যাটাগরি 2 ইউআরএল থেকে নিয়ে আমাকে 2 দেখাচ্ছে। সো ফাংশনের প্যারামিটার হিসেবে চলে আসে। আচ্ছা, এবার আমাদের যেটা করতে হবে, আমাদের যে কন্ট্রোলারটা আছে, কন্ট্রোলার এগেনস্টে মডেল আছে, মডেলটাকে আমাকে বলে দিতে হবে যে ওই মডেলের ফাংশনটা মাধ্যমে একটা রোকে আনপাবলিশ করতে হবে। সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে সুপার অ্যাডমিন মডেলের একটা ফাংশনকে কল করব, বাট সুপার অ্যাডমিন মডেলটা কি আমাদের লোড করা আছে? অটো লোডে আমরা সুপার অ্যাডমিন মডেলটাকে লোড করে রেখেছি। সো আমরা এখন প্রজেক্টের যে কোনো জায়গা থেকে তার অ্যাক্সেস নিতে পারি। সো এবার লিখছি কিভাবে, দিস সুপার অ্যাডমিন মডেল, দেন এবার বলবো unpublished category by ID। সো আনপাবলিশ করব ক্যাটাগরিকে ক্যাটাগরি আইডি ধরে। সো এই পার্টিকুলার ফাংশনটাই কিন্তু ডেটাবেজের ক্যাটাগরিটাকে আনপাবলিশ করে দেবে। সো আমি এই ফাংশনের ডেফিনেশনটা কোথায় দিব? আমাদের যে মডেলস ফোল্ডার আছে, মডেলস ফোল্ডারের মধ্যে সুপার অ্যাডমিন মডেল আছে, সুপার অ্যাডমিনে গিয়ে আমাদের এই ফাংশনটার ডেফিনেশন দিতে হবে। সো আমরা কয়েক ধরনেরই কোয়েরি লেখা শিখছি। সো পাবলিক ফাংশন আনপাবলিশ ক্যাটাগরি বাই আইডি, ক্যাটাগরি আইডি ধরে আমরা রিড করছি। এখন আমাকে কোয়েরি লিখতে হবে আপডেট করার জন্য, দিস ডিবি সেট, সেট করব আমরা কাকে? পাবলিকেশন স্ট্যাটাসকে আমি, যেহেতু আনপাবলিশড আছে, রাইট,
আনপাবলিশড আছে তাকে পাবলিশ করতে হবে নাকি আনপাবলিশড আমাকে করতে হবে? পাবলিশড আছে আমাকে আনপাবলিশ করতে হবে, তার মানে আমার 1 আছে আমাকে কি করতে হবে? 0 করতে হবে। 1 আছে আমাকে 0 করতে হবে। দিস ডিবি সেট, দিস ডিবি হোয়ার ডিবি হোয়ারে আমাকে দিতে হবে কন্ডিশনটা, যার মাধ্যমে প্রাইমারি কি দিয়ে সিলেকশন হবে, ক্যাটাগরি আইডি কমা ডলার ক্যাটাগরি আইডি। আর এখানে যেটা হবে সেটা হচ্ছে ডিএসডিবি আপডেট টেবিলটার নাম কি? টিবিএল কোয়েরি। সো আপডেট কোয়েরিটা বুঝতে পারছেন কিভাবে হচ্ছে? প্রথমে যে ফিল্ডটাকে সেট করব, কি আছে না আছে আমার জানার দরকার নেই, আমি তাকে 0 বসিয়ে দেব। পাবলিকেশন স্ট্যাটাসটা যাই থাক আমি তাকে কি বসাচ্ছি? 0। কখন? ক্যাটাগরি আইডিটা যার সঙ্গে মিলে যাবে, এবং টেবিলটাকে তখন আমি সরাসরি আপডেট করে দিব। না তাহলে এবার এখান থেকে তো আমার কাজটা হলো, আমি আবার সুপার অ্যাডমিনে বসতে বলো। সুপার অ্যাডমিনে থেকে আমরা রিডিরেক্ট করব কোথায়? আবার চলে যাব কোথায়? ওই পেজটাতে, ম্যানেজ ক্যাটাগরিতে। সো ম্যানেজ ক্যাটাগরিতে চলে যাচ্ছি। সো কিভাবে ম্যানেজ ক্যাটাগরিতে যাচ্ছে? রিডিরেক্ট স্ল্যাশ ম্যানেজ ক্যাটাগরি, রাইট? সুপার অ্যাডমিন স্ল্যাশ ম্যানেজ ক্যাটাগরি। আবার এই পেজটাতে ফেরত আসবে। সো এবার দেখি 2 নম্বর ক্যাটাগরিটা, সেটা পাবলিশড আছে, বাট আমি একে আনপাবলিশ করতে যাচ্ছি, আনপাবলিশ হচ্ছে কিনা। এটা আনপাবলিশ হয়ে গেছে, এই সাইনটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, রাইট? আবার এটাকেও চাইলে আমরা আনপাবলিশ করে দিতে পারবো। বুঝতে পারছেন? তার মানে কি হলো? একটা ক্লিক করার পর আইডিটা কন্ট্রোলারে নিয়ে গেলাম, ওই আইডিটা কন্ট্রোলার থেকে মডেলে পাস করলাম, মডেল থেকে পাবলিকেশন স্ট্যাটাসটা 0 করে আবার ফেরত এসে একই ফাংশনে রিডিরেক্ট করে দিলাম, আমার পেজটা আবার রিটার্ন করলো। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার এক্স্যাক্টলি সেম কাজটাই উল্টো, আনপাবলিশ থেকে আমাদের পাবলিশ করতে হবে। সো একইভাবে আমি আমাদের ম্যানেজ ক্যাটাগরিতে গিয়ে ফাংশনটার নাম কি? পাবলিশড ক্যাটাগরি, এবং সেখানে আমি ক্যাটাগরি আইডিটাও পাস করেছি সিমিলার ভাবেই। সো একইভাবে সুপার অ্যাডমিনে গিয়ে আইডিটা আমরা রিড করব, এবং ফাংশনের নামটা কি হবে? আনপাবলিশের জায়গায় পাবলিশ ক্যাটাগরি, ক্যাটাগরি আইডি নিয়েছি, পাবলিশ করব ক্যাটাগরি আইডি ধরে, তার মানে পাবলিশ ক্যাটাগরি বাই আইডি। সো সুপার অ্যাডমিন মডেলে গিয়ে এক্স্যাক্টলি সেম কাজই, ফাংশনের নামটা ডিফারেন্ট হবে। এটা কি হবে? আমাদের পাবলিশ ক্যাটাগরি বাই আইডি। সো 0-র জায়গায় কি হবে? ক্যাটাগরি আইডি ম্যাচ হবে। আমি ক্যাটাগরি টেবিলকে আপডেট করব, এখান থেকে আমরা চলে যাব কোথায়? সুপার অ্যাডমিনে, সুপার অ্যাডমিন ম্যানেজ ক্যাটাগরিকে লোড করে দেবে। সো এবার যদি আমরা দেখি সেক্ষেত্রে কি হয় একটু দেখেন। সো আমি জীবনযাপনে ছিল প্রথম থেকেই আনপাবলিশ, বাট একে আমি পাবলিশ করতে চাচ্ছি, পাবলিশ হয়েছে।
রাইট? আমি অন্য যে কোনো একজনকে পাবলিশ করতে চাচ্ছি, পাবলিশ হচ্ছে। আমি সবাইকে পাবলিশ করতে যাচ্ছি, পাবলিশ হচ্ছে। আবার যে কোনো একটাকে আনপাবলিশ করতে যাচ্ছি, আনপাবলিশ হচ্ছে। তার মানে আমার ডেটাবেজের কন্ট্রোলটা আমার সব সিস্টেমের মধ্যে চলে আসছে। আমি ক্যাটাগরিগুলোকে এখান থেকেই আপডেট করতে পারছি, পাবলিশ করতে পারছি অথবা আনপাবলিশ করতে পারছি। বোঝা যাচ্ছে? আচ্ছা, সো এই কাজটা বা এই ক্যাটাগরির যে নামগুলো সেগুলো আমরা আমাদের প্রজেক্টের ফ্রন্ট এন্ডে এবার ডিসপ্লে করাবো, রাইট? যে আমাদের ক্যাটাগরিগুলো ডেটাবেস থেকে যে ক্যাটাগরিগুলো আছে বা যে ক্যাটাগরিগুলো আমরা অ্যাড করছি সেই ক্যাটাগরিগুলো আমার এই ক্যাটাগরি লিস্টে ডিসপ্লে করবে। টার্গেটটা একটু বলে নেই। টার্গেটটা হচ্ছে ফ্রন্ট এন্ডে পাবলিশ যে ক্যাটাগরিগুলো আছে সেগুলোকে ডিসপ্লে করানো। তার মানে আন্তর্জাতিক, মতামত, জীবনযাপন, এই তিনটাই ডিসপ্লে হবে। বাকি যেটা বাংলাদেশ আছে সেটা কিন্তু ডিসপ্লে হবে না। সো পাবলিশ ক্যাটাগরিগুলো যদি ডিসপ্লে করাতে, যেমন হোম পেজটা এসেছে কোন ফাংশনের মাধ্যমে? ওয়েলকাম কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশনের মাধ্যমে না? সো আমরা ওয়েলকাম কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশনটাতে যাচ্ছি। ক্যাটাগরি সেগমেন্টটা এটা কোথায় আছে? এই ক্যাটাগরি সেগমেন্টটা মাস্টারেই আছে, মাস্টারেই আছে। ক্যাটাগরি সেগমেন্টটা মাস্টারেই আছে। সো এখান থেকে আমি যেটা করব এখন, ডাটার মধ্যে আমি বলছি অল পাবলিশ, একটা ইন্ডেক্স নিয়ে নিচ্ছি, রাইট? গতদিনের কনসেপ্টটা আবার এখানে আসছে। গতদিন যখন ম্যানেজ ক্যাটাগরি ডাটা তুলে এনেছিলাম তখন ভিউ এর মধ্যে আমি এই যে সুপার অ্যাডমিন কন্ট্রোলারে ম্যানেজ ক্যাটাগরি ফাংশনটাতে যান, আমরা কি করেছিলাম? বলেছিলাম অল ক্যাটাগরি, তারপরে কন্ট্রোলারে গিয়ে ফাংশনের মাধ্যমে ডাটাটা তুলে এনেছিলাম, তাই না? আমরা মডেলের মাধ্যমে সিলেক্ট অল ক্যাটাগরি ডাটাটা, এই যে সিলেক্ট অল ক্যাটাগরি, উপরে একটা ফাংশন আছে না, সিলেক্ট অল ক্যাটাগরি ফাংশন লিখে ডাটাগুলো তুলে নিয়ে গিয়েছিলাম। সো এখানেও আমরা যখন ওয়েলকাম কন্ট্রোলার থেকে পাবলিশ ক্যাটাগরিগুলো তুলবো, আমার কি লাগবে? ওয়েলকাম মডেল। আমাকে ওয়েলকাম মডেল তৈরি করতে হবে না? সো আমি মডেলস ফোল্ডারে গিয়ে একটা নতুন মডেল ক্রিয়েট করব, যার নাম বলছি ওয়েলকাম মডেল। ওয়েলকাম মডেলটা কাকে এক্সটেন্ড করবে? ওয়েলকাম মডেল এক্সটেন্ডস করছে সিআই মডেলকে। আচ্ছা, এখন যে ফাংশনটা আমরা ওয়েলকাম মডেল থেকে লিখব, দিস ওয়েলকাম মডেল সিলেক্ট অল পাবলিশ ক্যাটাগরি। সো ফাংশনটা লিখলাম কি? সিলেক্ট অল পাবলিশ ক্যাটাগরি। সো এই ফাংশনের ডেফিনেশনটা আমাকে কোথায় দিতে হবে? ওয়েলকাম মডেলে পাবলিক ফাংশন সিলেক্ট অল পাবলিশড ক্যাটাগরি। সো কিভাবে কোড লিখতে হয়? দিস ডিবি সিলেক্ট স্টার from trivial category.
দিস ডিবি হয় হয়তো কি পাবলিকেশন স্ট্যাটাস কমা 1, তাই না? যখন পাবলিকেশন স্ট্যাটাস 1 হবে, তারপরে হবে গেট কোয়েরিটা, দিস ডিবি গেট, গেট থেকে রিসোর্স লোকেশন, তার মানে আমরা কোয়েরি রেজাল্ট, কোয়েরি রেজাল্ট। এখন আমি ফাইনাল যে রেজাল্টটা পাবো সেটা কি, কোয়েরি রেজাল্ট থেকে আমাদের কি রিটার্ন হচ্ছে, রেজাল্ট ফাংশনটা, তাই না? কারণ আমার একাধিক পাবলিশ ক্যাটাগরি থাকতে পারে। যদি একটা ক্যাটাগরি রিটার্ন করতাম তাহলে বলতাম রো, যেহেতু একাধিক রিটার্ন হওয়ার সম্ভাবনা আছে সো আমি বলছি রেজাল্ট। এবার বলছি রিটার্ন ডলার রেজাল্ট। সো আমি রিটার্ন করে নিয়েছি রেজাল্টটা। ওয়েলকাম কন্ট্রোলারে এসে সিলেক্ট অল পাবলিশ ক্যাটাগরি থেকে অল পাবলিশ ক্যাটাগরি অ্যারে ইন্ডেক্সের মধ্যে ডাটাটা চলে আসে। এখন এই ডাটাটা মাস্টারের মধ্যে যাচ্ছে। সো এইটা কি মাস্টারের মধ্যে গিয়ে একটা 2D অ্যারে হিসেবে পাবো, যেরকম ম্যানেজ ক্যাটাগরিতে 2D পেয়েছিলাম না? ম্যানেজ ক্যাটাগরিতে একটু খেয়াল করেন, ম্যানেজ ক্যাটাগরিতে আমরা পেয়েছিলাম অল ক্যাটাগরিকে 2D আকারে, এবং 2D আকারে ডাটাগুলো আমরা কি করি, ফর ইচ দিয়ে খুব সহজে ভেঙে নিতে পারি, রাইট? 1D হোক 2D হোক, আমরা ফর ইচ দিয়ে ভাঙলে কি 1D হলে একটা করে ভ্যালু পাই, 2D হলে রো আকারে চলে আসে ফর ইচ এর কনসেপ্ট থেকে। তো ওয়েলকাম কন্ট্রোলারে আমরা যখন পেয়েছি অল পাবলিশ ক্যাটাগরি, আমি এখন আমাদের মাস্টার যে পেজটা আছে মাস্টার পেজটাতে যাচ্ছি, ফ্রন্ট এন্ড মাস্টার। আবারও কিন্তু রিপিট হচ্ছে যে ম্যানেজ ক্যাটাগরি, যেটা আমরা ভিডিওতে মিস করেছি লাস্ট ক্লাসে, ওটারই কিন্তু রিপিটেশন হচ্ছে। এই যে এখানে কিন্তু একটা ক্যাটাগরি লিস্ট আছে, আমরা এই ডামি লিস্টগুলো রিমুভ করে দিচ্ছি। নাও এবার এখানে একটা ফর ইচ চালাবো। ফর ইচ dollar all published category as dollar v category, so v category value of category বলছি। এর ভেতরে কিন্তু একটা পার্টিকুলার রো এর ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস সবই আছে, বাট আমি ডিসপ্লে করাচ্ছি কি শুধু নামটা। আমি যদি এখানে প্রয়োজন পড়তো নাম, আইডি, ডেসক্রিপশন সবই ডিসপ্লে করাতে পারতাম না ফর ইচ এর মধ্যে। সো php echo v category name, ওপেনিং ব্র্যাকেট দেওয়া হয় না। সো ক্যাটাগরি নেমটা এই জায়গায় এসে ডিসপ্লে করবে, যেটা হোমের জন্য করা হয়েছে। ওয়েলকাম মডেল, রাইট? সো ওয়েলকাম মডেলটা এখান থেকে ওয়েলকাম মডেল লিখেছি, বাট ওয়েলকাম মডেলটাকে আমরা লোড করেছি কোথাও? ওয়েলকাম মডেল লোড করা হয় না। কোথায় লোড করলে সবচেয়ে ভালো? অটো লোডে। সো অটো লোডে একাধিক মডেল আমি লোড করতে পারি মাত্র কমা কোটেশনের মাধ্যমে। আমি এত একটা অ্যারে, এক একটা করে অ্যারে, এক একটা করে কমা সেপারেশনের মধ্যে একটা একটা করে ইন্ডেক্সে চলে যাচ্ছে সে, রাইট? সো খুব সহজেই আমরা এটাকে পাচ্ছি। এবার চেক করি, একটু দেখি আমাদের ওই যে 3টা ক্যাটাগরি এখানে চলে আসে। বাট এবার আমি অ্যাডমিন প্যানেলে যাচ্ছি, বাংলাদেশকে পাবলিশ করে দিচ্ছি, 4 জনই পাবলিশ, তাই না? সো আমি লোড দেই, বাংলাদেশও এখানে চলে আসে। আবার আমি যদি মনে করি যে না মতামতকে আমি আনপাবলিশ করব, মতামত আনপাবলিশ, জীবনযাপন আনপাবলিশ করছে, সেও আনপাবলিশ। সো ফ্রন্ট এন্ডে গিয়ে দেখি দুজনই আনপাবলিশড হয়ে গেছে। সো আমি ইন্টারেক্টিভ করে ফেলতে পেরেছি, রাইট? সো ডাইনামিকনেস এখানে শো হচ্ছে। আমি অ্যাডমিন প্যানেলের মাধ্যমে যা চেঞ্জ করছি ফ্রন্ট এন্ডে তার ইফেক্ট আনতে পারছি। ম্যাক্সিমাম জবই এই টাইপেরই। আমাকে ব্লগ লিখতে হবে, ব্লগ সেভ করতে হবে, ব্লগ ডিসপ্লে হবে, অ্যাডমিন থেকে অ্যাড করতে হবে,
এখানে পাবলিশ আনপাবলিশ, যদি পাবলিশ থাকে ডিসপ্লে করবে, আদারওয়াইজ ডিসপ্লে করবে না। বোঝা যাচ্ছে? পপুলার, রিসেন্ট, সিমিলার টাইপ। হ্যাঁ, সো আমরা সিলেকশন এবং আপডেট পর্যন্ত হয়েছে, ডিলেশনের কাজটা এখনো বাকি আছে। জাভাস্ক্রিপ্ট তো দেখা হয় নাই না? তাহলে আমরা ক্রুডিংটা কমপ্লিট করি। আপডেটের একটা পোর্শন হয়েছে, যে ইন্ডিভিজুয়াল ভ্যালু ফিল্ড আমরা আপডেট করতে পারছি, বাট কিভাবে এডিট করতে হয় সেটা আমরা একটু পরে দেখবো। আমরা আগে ডিলেশনের পার্টটা দেখে নেই, হ্যাঁ, কিভাবে ডিলেট করতে হয়, তারপরে এডিট কিভাবে করতে হয় সে মানে সে বিষয়টা একটু দেখানোর চেষ্টা করবো আর কি। বাট এখন যেটা মনে হচ্ছে যে আমাদের জাভাস্ক্রিপ্ট নিয়ে আলোচনা করার প্রয়োজন দেখা দিয়েছে। জাভাস্ক্রিপ্ট না জানলে পরের স্টেপগুলো আগানোটা কঠিন। আমরা যখন ফর্ম সাবমিট করেছি তখন কোনো ভ্যালিডেশন ছিল না, তো জাভাস্ক্রিপ্ট দিয়ে ভ্যালিডেশন দেওয়া হয়, jQuery দিয়ে ভ্যালিডেশন দেওয়া হয়, PHP এন্ড থেকে ভ্যালিডেশন দেওয়া হয়। সো কয়েক লেভেলের ভ্যালিডেশনও চলে। সো হ্যাঁ, HTML থেকে জাস্ট রিকোয়ার্ড ভ্যালিডেশন দেওয়া যায়। হ্যালো, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শারমিন বলেন। হ্যাঁ হ্যাঁ, হুম, মার্কসটা তোমাকে পাঠানি আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ওকে বলো কিছুদিন পরে আসতে, আমি এর মধ্যে মার্কস পাঠিয়ে দিই, তুমি সার্টিফিকেট তৈরি করে রেখো। ঠিক আছে। আমরা এখন একটু আলোচনা শুরু করছি জাভাস্ক্রিপ্ট নিয়ে, ঠিক আছে? জাভাস্ক্রিপ্টের বেসিক সিনট্যাক্সগুলো নিয়ে আমরা একটু আলোচনা শুরু করি আস্তে আস্তে। জাভাস্ক্রিপ্ট কি ফার্স্টে সেটা আমরা একটু জানার চেষ্টা করি। জাভাস্ক্রিপ্ট এটা ক্লায়েন্ট সাইডের একটা স্ক্রিপ্টিং বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যা মূলত কাজ করে ফ্রন্ট এন্ড HTML এর উপরে আর ইউজার এন্ডে। পাওয়ারফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সাইজে খুবই ছোট। মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে এখন টপ 5-এই আছে জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি সার্চ দেন তখন দেখতে পাবেন যে একদম অন টপেই হয়তো দেখা যাচ্ছে জাভাস্ক্রিপ্টের নাম। সেকেন্ড পপুলার ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভা, তারপরে আছে CSS3, 4 নম্বরে আছে PHP, আর 5 নম্বরে আছে পাইথন। ওকে, টপ 5 পপুলার ওয়েব ল্যাঙ্গুয়েজ, ওয়েব বেসড ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে কে পপুলার। সো জাভাস্ক্রিপ্টের মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ, মোস্ট পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ, এবং যার কাজ হচ্ছে সাইটকে পাওয়ার্ড করা,
সাইটকে পাওয়ারফুল করে তোলার জন্য আমরা মূলত জাভাস্ক্রিপ্টের ইউজ করে থাকি সাইটের মধ্যে। পাওয়ারফুল হচ্ছে কিভাবে, কিছু কাজ বা ইউজার এক্সপেরিয়েন্সকে বা ইউজারের সঙ্গে ইন্টারাকশনের মাধ্যমে সাইটকে ইউজার ফ্রেন্ডলি করে তুলছে, রাইট? সো লাইক আমার একটি স্ক্রলটা বেশ দ্রুত হয়ে যাচ্ছে, কোনো নিউজ চলে যাচ্ছে, আমি যদি কার্সার ধরি ওটা চট করে থেমে যাচ্ছে, এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে হচ্ছে। বাট যদি শুধু HTML বা CSS দিয়ে করতাম তাহলে এটা চলতেই থাকতো, ওটা থামানো যেত না। আবার আমি যখন স্লাইডারটা দেখছেন, স্লাইডারে কার্সার নিয়ে আসতে স্লাইডারটাও স্টপ হয়ে যাচ্ছে। আমি ক্যাটাগরি ওয়াইজ স্লাইড করছি, আমি পার্টিকুলার ক্যাটাগরিতে যেতে যাচ্ছি, কার্সার নিলাম, থেমে যাচ্ছে। নেওয়াটা মানে কি, আমার সেন্স সে ধরতে পারছে, আমি কোনো একটা রেসপন্স করেছি, সে অ্যাকনলেজ করছে এবং ওটাকে স্টপ করে দিচ্ছে, রাইট? সো এটা অ্যাকচুয়ালি ওয়েবে সেন্সরের মতো কাজ করে থাকে, জাভাস্ক্রিপ্ট সেন্সরের মতো কিছুটা কাজ করে থাকে। কখনো কখনো ভ্যালিডেটর হিসেবে কাজ করে, ফর্মের ভ্যালিডেশন, সাবমিট করেছেন, রিকোয়ার্ড ফিল্ডগুলো অ্যালার্ট করছে, জাভাস্ক্রিপ্ট কাজ করছে। আবার সুন্দর ড্রপ ডাউন মেনু তৈরি করবেন, ওখানেও জাভাস্ক্রিপ্টের প্রয়োজন পড়ছে। আপনি ট্যাব মেনু তৈরি করবেন, সেখানেও জাভাস্ক্রিপ্টের দরকার পড়ছে, রাইট? আপনি অ্যাকর্ডিয়ন তৈরি করবেন, সেখানেও জাভাস্ক্রিপ্টের প্রয়োজন পড়ছে। এখন বলতে পারেন তো CSS দিয়েই হয়, অ্যাকচুয়ালি CSS বিহাইন্ডে জাভাস্ক্রিপ্টই ইউজ করেছে। আপনারা যে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কটা শিখেছেন, বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কের মধ্যে যে আপনারা ট্যাব মেনুগুলো তৈরি করেন, ড্রপ ডাউন মেনুগুলো তৈরি করেন, অ্যাকর্ডিয়ন তৈরি করেন, সব কি বিহাইন্ড থেকে জাভাস্ক্রিপ্ট সাপোর্ট দিচ্ছে। আপনাদের জাভাস্ক্রিপ্ট করতে হচ্ছে না, বাট জাভাস্ক্রিপ্ট ইউজ করছেন, রাইট? লিঙ্ক করা আছে অনেক বুটস্ট্র্যাপের সাথে, দেখবেন যেন বুটস্ট্র্যাপের অনেক JS লিঙ্ক করা আছে, রাইট? সো জাভাস্ক্রিপ্ট গুলোর সাপোর্ট তার ভেতরে আছে। এখন জাভাস্ক্রিপ্ট কোর ল্যাঙ্গুয়েজ, জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটার উপরে বেস করে আরও বেশ কিছু লাইব্রেরি এবং সিস্টেম, প্রসেসিং সিস্টেমও ডেভেলপ হয়ে গেছে, ডাটা প্রসেসিং সিস্টেম ডেভেলপ হয়েছে। সো এর মধ্যে অন্যতম লাইব্রেরি হচ্ছে jQuery। আপনারা নাম শুনেছেন না, jQuery বিভিন্ন ধরনের প্লাগইনস আছে, যার মাধ্যমে আমি আমার সাইট ইন্টিগ্রেশন করে সাইটকে অনেক সুন্দর করতে পারি। সুন্দর সুন্দর স্লাইডার আছে সেখানে, আছে না? সুন্দর সুন্দর ড্রপ ডাউন মেনু আছে সেখানে। ইভেন jQuery দিয়ে কি স্ট্যাটিক টাইপের সাইটও, ওয়ান পেজ সাইট স্ক্রলিং সহ সব কিছু করে ফেলা সম্ভব, এবং ক্যালেন্ডার থেকে শুরু করে অনেক কিছু jQuery লাইব্রেরির মাধ্যমে করা সম্ভব, রাইট? গ্যালারি থেকে শুরু করে আপনারা ফর্ম ভ্যালিডেশন পর্যন্ত jQuery দিয়ে করতে পারেন। অ্যাকচুয়ালি jQueryটা হচ্ছে জাভাস্ক্রিপ্টেরই লাইব্রেরি, জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা বেশ কিছু বিল্ট ইন ফাংশনের সমন্বয়ে একটি স্পেসিফিক ফাইলের নাম কি, jQuery। বুঝতে পেরেছেন? একই রকম না, একই জিনিস, ভিন্ন নাম হচ্ছে একটা লাইব্রেরি, একটা ল্যাঙ্গুয়েজ। লাইব্রেরি হচ্ছে যেটা তৈরি করা হয়েছে ওই ল্যাঙ্গুয়েজ দিয়ে, একটা কোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা বলছি না ফ্রেমওয়ার্ক, এই যে কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্ক কি দিয়ে তৈরি করা? হ্যাঁ, PHP দিয়ে তৈরি করা। আমরা লিখছি কি, PHP প্রোগ্রামিংয়ে লিখছি, রাইট? বাট একটা পার্টিকুলার ফ্রেমওয়ার্কের আন্ডারে লিখছি। সো লাইব্রেরি হচ্ছে কোনো একটা ফাইল বা ক্লাস যার ভেতরে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সমন্বয়ে বেশ কিছু বিল্ট ইন ফাংশনালিটি আছে, ওকে? সো jQueryটা অ্যাকচুয়ালি লাইব্রেরি, আর jQuery এসেছে 2005 এর পরে, বাট তারও আগে একটা ডাটা প্রসেসিং সিস্টেম এসেছে, সেটা মূলত লাইব্রেরি খুবই ছোট্ট একটা বিষয়, ফ্রেমওয়ার্ক ভাস্ট। কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কে মোর দ্যান 30 লাইব্রেরিজ আছে। লাইব্রেরি ফোল্ডার দেখেছেন না, সেশন লাইব্রেরি, ডেটাবেস লাইব্রেরি, আরও অনেক অনেক লাইব্রেরি ওখানে আছে। লাইব্রেরি একটা সিম্পল ফাইল বা ক্লাস যার ভেতরে স্পেসিফিক বিষয়গুলোর যে ফাংশন তার ডেফিনেশন দেওয়া আছে। কোনো একটা পার্টিকুলার এরিয়ার সকল ফাংশনের ডেফিনেশন যেখানে দেওয়া আছে, তখন সেটাকে বলা হয় কি, তার লাইব্রেরি। আর ফ্রেমওয়ার্ক হচ্ছে কমপ্লিট একটা সিস্টেম বা মডেল যার ভেতরে একটা নির্দিষ্ট রুলস ফলো করে বা নির্দিষ্ট লেয়ার মেনটেন করে প্রোগ্রামিং করা হয়, সেটাই ফ্রেমওয়ার্ক। আপনি যখন বুটস্ট্র্যাপ করেছেন, একটা লেয়ার মেনটেন করতে হয়েছে, একটা ফরম্যাট স্ট্রাকচার মেনটেন করতে হয়েছে, বা হয় কোঅর্ডিনেটর যখন কোড করছেন তখন একটা স্ট্রাকচার আপনাকে মেনটেন করতে হচ্ছে। বাট যখন তার লাইব্রেরি ইউজ করছেন, তার ভেতরের ফাংশনালিটি শুধু আপনি ইউজ করছেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, খুব ছোট্ট বিষয় লাইব্রেরি আর ফ্রেমওয়ার্কটা ফার্স্ট। এবার আসি জাভাস্ক্রিপ্টের কিছু ফ্রেমওয়ার্কও আছে, রাইট?
হয়তো নাম শুনে থাকবেন অ্যাঙ্গুলার জেএস, নোড জেএস, এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক। ওকে, যার কাজ আপনারা হয়তো ফিউচারে শিখতে চাইবেন, কারণ অত্যন্ত ইন্টারেস্টিং এবং বেশ পাওয়ারফুল। এছাড়া অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টেকনিক্স আছে, ডাটা ট্রান্সফার একটা টেকনিক্স আছে, যে লাইক দ্যাট। তাই না? আমি কিছু একটা লিখেছি, আমাকে সাজেস্ট করছে। সাজেশন কি আমার মেশিন থেকে আসছে, আমার ব্রাউজার থেকে আসছে? না, সেই গুগলের ডেটাবেস থেকে আসছে। সাজেশনটা এত দ্রুত ইউআরএল চেঞ্জ ছাড়াই কিভাবে আমার কাছে আসলো, সেটাই হচ্ছে আমার কোশ্চেন, রাইট? এটা এসেছে জাভাস্ক্রিপ্টের একটা অ্যাসিনক্রোনাস রিকোয়েস্টের মাধ্যমে, আর জাভাস্ক্রিপ্টের ওই অ্যাসিনক্রোনাস রিকোয়েস্টটাকে বলা হয়ে থাকে অ্যাজেক্স। জাভাস্ক্রিপ্টের অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট প্লাস এক্সএমএল ইজ কল্ড অ্যাজেক্স। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওখান থেকে হয়তো কিছু কাজ ইনহেরিট করছিল। যাই হোক, অ্যাজেক্সটা আপনারা শিখবেন পেজ লোডিং ছাড়াই কোনো ডাটা রিট্রিভ করার সার্ভার থেকে, ডেটাবেস থেকে, বা কোনো একটা অ্যাকশন এক্সিকিউট করা। ফেসবুকে আপনারা যেটা করেন, লাইক করেন, পেজ কি সাবমিট হয়ে যায়? হচ্ছে না, সরাসরি ওই ইনস্ট্রাকশনটা সার্ভারের কাছে যাচ্ছে, ডেটাবেস আপডেট হচ্ছে, আবার আপনাকে আনলাইক বাটনটা দেখিয়ে দিচ্ছে, আপনি লাইক করেছেন এই জন্য আনলাইক হয়ে যাচ্ছে, এবং সঙ্গে সঙ্গে লাইক কাউন্টারটাও বেড়ে যাচ্ছে রেসপন্স আকারে এসে। তার মানে ওই জায়গাটুকু সার্ভারের কাছে গিয়েছে, ইনস্ট্রাকশন গিয়েছে, এবং রেসপন্স আকারে সার্ভার থেকে ক্লায়েন্টের কাছে ওই ডাটাটুকু চলে আসে। ওই ডাটা ট্রান্সফারের অ্যাসিনক্রোনাস প্রসেসটাকে বলা হয়ে থাকে কি অ্যাজেক্স, সেটাও কি জাভাস্ক্রিপ্ট। ওকে, সো এই কারণে সে পপুলারিটি পাচ্ছে এবং বেশ পপুলার, এবং বলতে পারেন অদ্বিতীয়। হ্যাঁ, ওয়েবে অদ্বিতীয়, এর কোনো অপশন নেই। এই ল্যাঙ্গুয়েজের সঙ্গে বিট করতে পারে, বা ল্যাঙ্গুয়েজকে বিট করে সামনে এগোনোর মতো এখন পর্যন্ত কোনো ল্যাঙ্গুয়েজ আসে নাই। মার্কেটে একটা ল্যাঙ্গুয়েজ ডেভেলপ হচ্ছে যার নাম হচ্ছে ডার্ট, যেটা গুগল তৈরি করছে বা গুগলের সাপোর্টে আছে। ডার্ট তৈরি করেছে ভিন্ন কিছু প্রোগ্রামাররা, বাট তাদের কাছ থেকে গুগল তার সত্ত্ব কিনে নিয়েছে এবং এখন তারা রিডেভেলপমেন্টে আছে। সো জাভাস্ক্রিপ্টের কম্পিটিটর হিসেবে সে আসবে। ওকে, যেমন পিএসপি, ডটনেট বা জাভা শুরুতে, তারপরে ডটনেট, তারপরে পিএসপি এসেছে, এবং পুরো মার্কেট দখল করে নিয়েছে কি ওয়েবের জন্য পিএসপি। ঠিক তেমন হয়তো কিছু বছর পর দেখতে পাবেন জাভাস্ক্রিপ্টের সঙ্গে কম্পিটিশন করছে ডার্ট, অথবা কিছুদিন পর দেখা যাবে যে জাভাস্ক্রিপ্টকে বিট করেছে ডার্ট, রাইট? কারণ এর পেছনে বড় একটা প্রতিষ্ঠান কাজ করছে যার নাম কি গুগল। ওকে, বাট গুগলের সব প্রোডাক্টই যে হিট করবে সেটা কিন্তু ম্যান্ডেটরি না। গুগলের একটা অপারেটিং সিস্টেম আছে অ্যান্ড্রয়েড, যেটা অনেক দূর এগোনোর কথা ছিল, বাট যতটুকু আশা করা হয়েছিল ঠিক সেই লেভেলে যেতে পারে নাই। তারা এখনো ল্যাপটপের জন্য অপারেটিং সিস্টেম বা ডেস্কটপের জন্য অপারেটিং সিস্টেম তৈরি করে আনতে পারে নাই, রাইট? এই কারণে এখন তারাও কিন্তু মার খেয়ে গেছে। বাই দ্য ওয়ে, অ্যাঙ্গুলার জেএস একটা ফ্রেমওয়ার্ক, জাভাস্ক্রিপ্টেরই একটা ফ্রেমওয়ার্ক। পিএসপি যেরকম আপনি কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কে কাজ করছেন, জাভাস্ক্রিপ্ট বেস যদি কোনো প্রজেক্ট করতে চান, না, ওটা ফার্স্ট জিনিস। আপনি অ্যাঙ্গুলার জেএস নিয়ে যদি আলোচনা করতে চান 10টা ক্লাস শেষ হয়ে যাবে। নোড জেএস, অ্যাঙ্গুলার জেএস হিউজ বিষয়। আমরা কোর ল্যাঙ্গুয়েজটা নিয়ে কথা বলবো ম্যাক্সিমাম এরিয়াতে। তো অ্যাজেক্সের কথা যেটা বলছিলাম, অ্যাজেক্স বেশ পাওয়ারফুল, এবং বলা হয় জাভাস্ক্রিপ্ট দিয়ে যখন কোনো সাইটকে পাওয়ার্ড করবেন তখন অবশ্যই অ্যাজেক্সের ইউজ করতে হবে। ফেসবুক এতটাই ইউজার ফ্রেন্ডলি, এর পেছনের মূল কারণ কি অ্যাজেক্স। আপনি ফেসবুককে ইউজ করছেন ইউজার ফ্রেন্ডলি প্রসেসে। ইউজার ফ্রেন্ডলি কীভাবে? আপনি একই পেজের মধ্যে আছেন, উইদাউট এনি লোডিং আপনি কি দেখতে পাচ্ছেন? আপনার নোটিফিকেশন আসছে, আপনার ফ্রেন্ডরা কী করছে সেটাও আপডেট হচ্ছে, আপনি চ্যাটও করতে পারছেন, ইভেন আপনার কি আপডেট হলো ওই পেজের আপডেট সেটাও চলে আসে, রাইট? আপনি লাইক করতে যাচ্ছেন বাট পুরো পেজ সাবমিট হচ্ছে না, আপনি কমেন্টস করতে যাচ্ছেন পুরো পেজ সাবমিট হচ্ছে না। একটা হোম পেজ রিলোড হতে যত সময় নেয়, যদি পেজ রিলোড করে আনতে হতো আপনি কিন্তু অনেক বেশি বোর ফিল করতেন ফেসবুক ইউজ করাতে। আর এটা মোবাইলে একেবারে ইম্পসিবল ছিল ইউজ করাটা, রাইট?
মোবাইল ডাটা খরচও তো অনেক বেশি, এবং ইউজাররা আস্তে আস্তে করে ওই সাইটটা ইউজ করা থেকে বিরত থাকতো। ওকে, তো ম্যাক্সিমাম জায়গাতেই ফেসবুকের অ্যাজাক্সের ইউজ আছে। যদি ছোট ছোট কয়েকটা এরিয়া বলি, তাহলে যে নোটিফিকেশনগুলো দেখা যায় না, ফ্রেন্ড রিকোয়েস্ট, মেসেজ, আবার কি নোটিফিকেশন, অ্যালার্ট পপ আপ চলে আসে না, এবং চটচট করে কি কাউন্টারটা বাড়তে থাকে উইদাউট এনি পেজ রিফ্রেশ, রেড কালারের, ওটাকে অ্যাজাক্স দিয়ে হচ্ছে। রাইট সাইডে যে সাজেশন বলবো না, যে ফিডিংগুলো হচ্ছে সেগুলো অ্যাজাক্স দিয়ে হচ্ছে। আমি যে চ্যাটটা করছি সেটাও অ্যাজাক্স দিয়ে হচ্ছে। আমি লাইক করছি, আমি কমেন্টস করছি, আমি পোস্ট করছি, রিপ্লাই করছি, এভরিথিং কি দিয়ে হচ্ছে? অ্যাজাক্স দিয়ে হচ্ছে। আর অ্যাজাক্সের মূলে আছে কে? আপনি যে ভিডিও গ্যালারি দেখছেন, ইমেজ গ্যালারি দেখছেন, ভিডিও অটোমেটিক স্টার্ট হয়ে যাচ্ছে, কার্সরটা টেনে সবার নিচে নিয়ে যাচ্ছেন, পেজ আবার লোড হচ্ছে, সেখানেও কি জাভাস্ক্রিপ্ট। বিষয়টা বোঝা যাচ্ছে? সো এভরিওয়্যার জাভাস্ক্রিপ্ট যখন আপনি সাইটটাকে পপুলার বা পাওয়ারফুল করতে যাচ্ছেন। সো জাভাস্ক্রিপ্ট সম্পর্কে যদি ভালো ধারণা বা জ্ঞান না থাকে, আপনি ভালো মানের ডেভেলপার হতে পারবেন না। একটা বিষয় মার্কেটে প্রচলন আছে এরকম, যে কোনো ল্যাঙ্গুয়েজ যদি কোনো একটা পার্টিকুলার প্রবলেম সলভ করতে না পারে, তাহলে তুমি জাভাস্ক্রিপ্ট দিয়ে ট্রাই করো। আর যদি জাভাস্ক্রিপ্টও করতে না পারে, তাহলে বলতে হবে এই প্রবলেমটা আর কোনোভাবেই সলভ করা সম্ভব না। বোঝা যাচ্ছে তাহলে কতটা পাওয়ারফুল, যে আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে যদি কোনো প্রবলেমের সলিউশন না দিতে পারি, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সেটা দিতে পারবে না। হতে পারে এখানে দুটা দিক আছে, যে আমি পারছি না বলে এই না যে কেউই পারবে না। ল্যাঙ্গুয়েজের দোষ আমি কিন্তু দিয়ে দিতে পারবো, ল্যাঙ্গুয়েজের প্রবলেমের সলিউশন দিতে পারে না। বাট ওই স্টেটমেন্টের মাধ্যমে যেটা প্রমাণ হয়, জাভাস্ক্রিপ্ট দিয়ে অলমোস্ট যেটা থিঙ্ক করা যায় সবই কি ইমপ্লিমেন্ট করা পসিবল। আমি বোঝাতে পেরেছি? আচ্ছা, নাও সো জাভাস্ক্রিপ্টটা যখন আলোচনায় আসছে, জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটার সিনট্যাক্স নিয়ে আমাদের কিছুটা আলোচনা করতে হবে। সো আমি প্রজেক্ট থেকে একটু বের হয়ে যাচ্ছি, প্রজেক্টের আলোচনায় আবার আসবো, বাট জাভাস্ক্রিপ্টের উপরে কিছু বেসিক লেভেলের আলোচনা আমাদের দরকার আছে। একটা এক্সাম্পল বা জাভাস্ক্রিপ্ট নিয়ে আলোচনাটা শুরু করতে চাচ্ছি। একটা HTML ফাইল নিয়ে শুরু করি। জাভাস্ক্রিপ্ট এক্সাম্পলস। আমরা জাভাস্ক্রিপ্ট আলোচনা করছি, বাট HTML ফাইল নিয়েছি। এটা একটু ইন্টারেস্টিং, তাই না? যে আমি জাভাস্ক্রিপ্ট বলবো, বাট এটা HTML এর মধ্যে কেন? জাভাস্ক্রিপ্ট একটা ফাইল আকারে আমরা জাভাস্ক্রিপ্ট লিখতে পারি, বাট জাভাস্ক্রিপ্টকে আমি এক্সিকিউট করতে পারবো না যতক্ষণ না তাকে আমি HTML এর মধ্যে ইমপ্লিমেন্ট না করব। HTML এর ওপরে ইমপ্লিমেন্ট হয়ে আউটপুট রিটার্ন করে কে? জাভাস্ক্রিপ্ট। সরাসরি জাভাস্ক্রিপ্ট ফাইলকে যদি রান করেন কোনো আউটপুট আসবে না,
সিএসএস এর মতো। সিএসএসটা কি করে? ক্লাস আকারে এসে HTML এর উপরে ইমপ্লিমেন্ট হয়, জাভাস্ক্রিপ্টও প্রোগ্রামিং আকারে HTML এর উপরে ইমপ্লিমেন্ট করা হয়। প্রোগ্রামেটিক্যালি ম্যানেজ করার জন্য জাভাস্ক্রিপ্ট আর ইন্টারফেস ডিজাইনের উপরে ডিজাইন রিলেটেড চেঞ্জের জন্য সিএসএস। মূলে কি কাজ করছে? HTML। আমরা HTML এর মধ্যে যদি জাভাস্ক্রিপ্ট লিখতে চাই তাহলে এভাবে লিখতে পারি, হ্যাঁ, স্ক্রিপ্ট টাইপ টেক্সট জাভাস্ক্রিপ্ট। এই যে এনভায়রনমেন্টটা, এটা এখন জাভাস্ক্রিপ্টের। ওকে, এখানে আমরা এখন জাভাস্ক্রিপ্ট লিখতে পারবো। সিএসএস এর জন্য কি লিখতে হয়? স্টাইল, হ্যাঁ, স্টাইল টাইপ টেক্সট সিএসএস, যার ভেতরে আমরা সিএসএস লিখতে পারি। আর জাভাস্ক্রিপ্ট বললে আমরা এর ভেতরে জাভাস্ক্রিপ্ট লিখতে পারি। আচ্ছা, নাও এখন আমরা যদি জাভাস্ক্রিপ্ট নিয়ে আলোচনা শুরু করি, জাভাস্ক্রিপ্টের শুরুতে যেটাকে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্টে যদি আমরা হ্যালো ওয়ার্ল্ড এই কথাটা দেখতে চাই তাহলে আমাদের যা করতে হবে সেটা হচ্ছে এরকম, ডকুমেন্ট ডট রাইট। রাইটটা কি তাহলে? জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন। তাহলে ডকুমেন্ট কি? অবজেক্ট। জাভাস্ক্রিপ্টের অবজেক্ট সাইন হচ্ছে ডট। তাহলে কি হলো? ডকুমেন্টটা হচ্ছে আমার অবজেক্ট, রাইট হচ্ছে ফাংশন। ডকুমেন্ট কার অবজেক্ট? ডকুমেন্ট ক্লাসের অবজেক্ট, রাইট? ডকুমেন্ট ক্লাসের অবজেক্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টের ডকুমেন্ট। সো আমি দেখি, ডকুমেন্ট ডট যখন লিখছেন এই যে পুরো লাইব্রেরি ইনফরমেশন আপনার কাছে চলে আসে, এগুলো সব ডকুমেন্ট ক্লাসের ফাংশন। সবচেয়ে বড় ক্লাসটা কি? ডকুমেন্ট ক্লাস। হ্যাঁ, ডকুমেন্ট ক্লাসটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের সবচেয়ে বড় ক্লাস। আর আমরা যদি ফার্স্টের দিকে জাভাস্ক্রিপ্ট আলোচনা করতাম তাহলে হয়তো এই বিষয়গুলো বুঝতাম না, যে ডকুমেন্ট একটা ক্লাস, রাইট একটা ফাংশন। আমরা পিএসপি শিখেছি বলেই চট করে ধরতে পারলাম ডকুমেন্ট একটা ক্লাস, রাইট একটা ফাংশন। আচ্ছা, সো রাইট ফাংশনের মাধ্যমে আমরা কোনো কিছু কনসোলে আউটপুট দেখাই। আমি যদি বলি দিস হ্যালো জাভাস্ক্রিপ্ট, কি দেখাচ্ছে? হ্যালো জাভাস্ক্রিপ্ট, তাই না? এখানে আমরা হ্যালো জাভাস্ক্রিপ্ট কথাটা দেখতে পাচ্ছি। এখন জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন দিয়েই আমরা কিন্তু কোনো একটা টেক্সটকে অ্যালার্ট করলাম। যখন এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ডেফিনেটলি তার কিছু সিনট্যাক্স আছে, তাই না? কিছু সিনট্যাক্স আছে। সিনট্যাক্সগুলোর মধ্যে একদম সিমিলারিটিস পাবেন। ভেরিয়েবল আছে, অপারেটরস আছে, অ্যারে আছে, ফাংশনস, বাট তার আগে আছে স্টেটমেন্টস। ওকে, স্টেটমেন্টগুলোর মধ্যে আছে কন্ডিশনাল আর রিপিটেড আর লুপ। ওকে, সো এই সিনট্যাক্সগুলো জাভাস্ক্রিপ্টে আপনি পাবেন। এর বাইরে তেমন কোনো সিনট্যাক্স নেই। ম্যাক্সিমামই কি ফাংশনগুলো ক্লাস বেসড। ডকুমেন্টের উপরে অনেক ক্লাস আছে, অ্যাজাক্সের জন্য আরও একটা আলাদা ক্লাস আছে। আবার যদি নিজেরা ফাংশনালিটি তৈরি করতে চান সেটাও তৈরি করতে পারবেন। তো সব মিলিয়ে এখানে প্রোগ্রামিং করার অনেক স্কোপ আছে। সো ভেরিয়েবল, অপারেটর, স্টেটমেন্ট, কন্ডিশনাল, রিপিটেড, ফাংশন এগুলো সম্পর্কে কিন্তু আমরা জানি, বাট জানি পিএসপি সিনট্যাক্সে। জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্সে আমরা এটাকে ইউজ করতে এখনো শিখি নাই বা পারি না। বাট এতটুকু বলবো যে সিনট্যাক্স অলমোস্ট সেম,
95% সেম। ডিফারেন্সের জায়গাটুকু যদি বলি তাহলেই কভার আপ হয়ে যাওয়ার কথা। এখন দেখবেন যেন আমি ভেরিয়েবল বলছি একই, ভেরিয়েবলের সিনট্যাক্স রুল সেম, স্ট্যান্ডার্ড রুলস সেম। তো সিনট্যাক্স রুলের 3টা রুলসের জায়গায় একটা রুলস একটু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে কি ভেরিয়েবলে পিএসপিতে $সাইন দিয়ে স্টার্ট করতে হয়, জাভাস্ক্রিপ্টে ওয়ার্ড দিয়ে শুরু করতে হয়। এই যে পার্থক্য ভেরিয়েবলের সাথে পিএসপি এবং জাভাস্ক্রিপ্টের। ওকে, সো আমরা যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে কোনো ভেরিয়েবল লিখতে চাই, var দেন ফার্স্ট নেম, হলো ভেরিয়েবল হয়েছে? ভেরিয়েবল কিন্তু হয় নাই, এটা অ্যালাউড না। সে এই নেমটাকে ইনভ্যালিড ধরেছে, ফার্স্টটাকে সে ভ্যালিড ধরেছে, বাট এক্সপেক্টেড কমা বাট ফাউন্ড নেম ফর ফার্স্ট নেম সাহিল। এখানে নেমটাকে সে কি, সে কিছুই বুঝতে পারছে না। নেমটাকে যদি রিমুভ করে দেয়, ফার্স্টকে সে ভেরিয়েবল হিসেবে ধরে নেবে, বাট আমরা যদি এখানে আনস্কোর দেই তাহলে সে ভেরিয়েবল হচ্ছে। প্লাস দিচ্ছি, সে সিনট্যাক্স ভুল ধরছে। হাইপেন দিচ্ছি, সে সিনট্যাক্সে ভুল ধরছে। আবার কি আমি একসঙ্গে নিচ্ছি ভেরিয়েবল, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস একটু চেক করে নেই, নাম্বার, নাম্বারটাকেও সে ভুল দিচ্ছে। সো আমরা পিএসপিতে ভেরিয়েবল শিখেছিলাম $সাইন দিতে হবে শুরুতে, নামের ভেতরে স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না এক্সেপ্ট আন্ডারস্কোর। এখানে লেটার আর ক্যারেক্টারসই আমরা ইউজ করতে পারবো, লেটার, ক্যারেক্টারস অ্যান্ড নাম্বারস। হ্যালো হ্যালো, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, মানে এসইও আর অ্যাফিলিয়েট মিলাই কোন দুইটা, মানে অ্যাফিলিয়েট মার্কেটিং আর এই পেপার ক্লিক? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস এসইও আর অ্যাফিলিয়েট মার্কেটিং এ না। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, দাও দাও। হ্যাঁ হ্যাঁ, ওইটা অনলাইনে তুলে দাও, অনলাইন। আগের আগেরটাই দাও, মানে নতুন যদি চেঞ্জ আসে চেঞ্জটা করতে তো কি সময় লাগবে না? তাহলে আগেরটা দাও, আমাদের হাতে সময় নেই, নেক্সট মান্থ শুরু করতে পারছি তো। আগেরটা দাও, পরের সেশনে আমরা চেঞ্জ করে ফেলি। হ্যাঁ, সেটাই। তুমি আসতে চাচ্ছিলে যে? আচ্ছা, সো ভেরিয়েবলের যে বেসিক রুলসগুলো সেটা সবই মেনে চলছে। ডলার জায়গায় এখানে শুধু আমরা ওয়ার্ড দিচ্ছি। আমরা কি জানি, ভেরিয়েবল নামের মধ্যে লেটার 26টা, ক্যাপিটাল এবং স্মল লেটার আর 10টা নাম্বার যায়। এর বাইরে কি কিছু যেতে পারে? একটা ক্যারেক্টার আছে, মানে একটা সিম্বল আছে, সেটা কি আন্ডারস্কোর। বলেন, বা না দিলেও হয়। ফারটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যখন আপনি ডিক্লেয়ার করবেন, বাট যখন আপনি ইউজ করবেন তখন বাদ দেওয়ার একেবারেই দরকার নেই। বাট কোনো একটা ভেরিয়েবল আপনি ডিক্লেয়ার করছেন, বা লেখাটা স্ট্যান্ডার্ড, বুঝতে পেরেছেন? বা না দিলেও হয় না, গ্লোবাল হয়ে যায় না, কারণ এখানে বিষয়টা হচ্ছে এখানেও কোনো ডাটা টাইপ নেই পিএসপির মতো, রাইট? পিএসপির মতো এখানেও কোনো ডাটা টাইপ আপনি মেনশন করতে পারবেন না। সে ভ্যালু স্ট্রিং এর উপর বেস করে আছে। আমি যখন তার ভ্যালুটা চেঞ্জ করব, তার উপর বেস করে সে নিজের টাইপ ডিক্লেয়ার করে নেবে।
till number। যে ধরনের ভ্যালু আসতে পারে তার উপর বেস করে ডেটা টাইপ হচ্ছে স্ট্রিং, নাম্বার আর বুলিয়ান। সিপিএসপির মতোই ডাটা উপর বেস করে তার টাইপ ডিফাইন করে নেয়। আচ্ছা, তাহলে ভেরিয়েবল সম্পর্কে, ভেরিয়েবল নিয়ে আমরা যে একটা সংজ্ঞা শিখেছিলাম হচ্ছে মেমোরি লোকেশনের নাম, যেখানে একটা ভ্যালু স্টোর হতে পারবে এবং লাস্ট যে ভ্যালুটা সেটাই সে মনে রাখবে। তার মানে কি আমি ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ করতে পারি, লাস্টে যে ভ্যালুটা দেওয়া হলো সেটাই সে মনে রাখছে। কিছুক্ষণ আগে দিয়েছিলাম সাহিল, তারপরে দিয়েছিলাম 78, তারপরে দিয়েছিলাম 78.22, তারপরে দিয়েছি ট্রু। এখন কি মনে রেখেছে? ট্রু। নাম কি আমার? সেম। মেমোরি লোকেশনের একটা পার্টিকুলার অ্যাড্রেস, বাট ওখানকার ভেতরের যে ভ্যালুগুলো সেটা আমি ভ্যালু চেঞ্জ করার মাধ্যমে চেঞ্জ করছি এবং লাস্ট যে ভ্যালুটা সেটাকেই সে মনে রাখছে। এবার আসছি অপারেটর সেগমেন্টে। অপারেটর সেগমেন্টে এখানেও কি প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, রিমাইন্ডার আছে। এছাড়াও আছে প্লাস প্লাস, মাইনাস মাইনাস বা নেগেশন, সাইন ইনভার্টার। একই কাজ, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, সাইন চেঞ্জ করা, রাইট? প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, রিমাইন্ডার, সেম কাজ। এদেরকে বলা হচ্ছিল কি অ্যারিথমেটিক অপারেটর। ফার্স্টে পাঁচটা হচ্ছে বাইনারি, পরের তিনটা হচ্ছে ইউনারি। বাইনারি অপারেটর বলছিলাম, এদেরকে আমি বলছি ইউনারি অপারেটর। আচ্ছা, অপারেটর সেগমেন্টে, অ্যারিথমেটিক অপারেটরে, বাইনারি, ইউনারি সেগমেন্টে আমরা দেখলাম। এরপরে আছে হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর সেগমেন্ট। অ্যাসাইনমেন্ট অপারেটরে যা আছে ইকুয়াল, প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, মাল্টিপ্লিকেশন ইকুয়াল, ডিভিশন ইকুয়াল অ্যান্ড রিমাইন্ডার ইকুয়াল। পিএসপিতে আরেকটা ছিল কি বলেন কি? সব তো কন্ডিশনাল বলছেন। অ্যাসাইনমেন্ট অপারেটর ছিল একটা এক্সট্রা, পিএসপিতে ছিল, বাট আমি জাভাস্ক্রিপ্টে লিখি নাই। ওগুলো সব কন্ডিশনাল। বলেন আমি একটা লিখি নাই যেটা পিএসপিতে ছিল, এখানে আমি লিখতে পারছি না কারণ সেটা নেই। হ্যাঁ, সব কন্ডিশনাল বলছে, আমি বুঝতে পারছি না। এটার কথা বলেছিলাম ডট ইকুয়াল, সবই কন্ডিশনাল। হ্যাঁ, আমি কন্ডিশনাল জিজ্ঞেস করিনি, আমি অ্যাসাইনমেন্ট অপারেটর জিজ্ঞেস করেছি। এই ডট ইকুয়ালটা জাভাস্ক্রিপ্টে নেই, পিএসপিতে ছিল। ডট ইকুয়ালটা কনক্যাটেনেশন অপারেটর বলা হচ্ছিল, কনক্যাটেনেশন অ্যাসাইনমেন্ট, রাইট? এই ডট ইকুয়ালটা নেই। ডট কি জাভাস্ক্রিপ্টে অবজেক্ট, সো ডট নামে কোনো অপারেটর এখানে থাকবেই না, এটাই স্বাভাবিক, রাইট? তাহলে ডট ইকুয়ালের কাজটা কি করে? প্লাস ইকুয়াল। প্লাস ইকুয়ালটা কখনো কখনো কনক্যাটেনেশন অবজেক্ট অ্যাসাইনমেন্ট হিসেবে কাজ করে, আবার কখনো অ্যারিথমেটিক অপারেশন হিসেবেও কাজ করে। যদি দুইটা ভেরিয়েবল কি হয়, ইন্টিজার বা নাম্বার হয়, তখন সেটাকে যোগ করে অ্যাসাইন করে। আর যদি স্ট্রিং নাম্বার হয় অথবা স্ট্রিং হয়, তখন দুইটাকে পাশাপাশি বসিয়ে অ্যাসাইন করে। বুঝতে পেরেছেন? সো একটু খেয়াল করেন, আমি বলছি জেড প্লাস ইকুয়াল 10, এবার জেড ইকুয়াল 20, বাট 20টা স্ট্রিং, খেয়াল করেছেন? আচ্ছা, এবার আমি যদি বলি ডকুমেন্ট ডট রাইট, এর ভেতরে দিয়ে দিচ্ছি কাকে? জেড কে।
আউটপুট আসছে কি 2010, পাশাপাশি বসিয়ে দিয়েছে, কারণ 20টা হচ্ছে স্ট্রিং, তারপরেরটা কি নাম্বার, রাইট? পিএসপি কি করতো, পাশাপাশি বসাতো কখন, যখন পেতো ডট ইকুয়াল। বাট এই 20টা যদি আমার নাম্বার হয় তখন কিন্তু সে 30 রিটার্ন করবে। তার মানে প্লাস ইকুয়াল কখনো নিউমেরিক অপারেশনের জন্য কাজ করছে, কখনো হ্যাঁ কনক্যাট অপারেটর হিসেবেও কাজ করছে। অপারেটরগুলোর মধ্যে কি পার্থক্য ধরা যাচ্ছে, যে পিএসপি তে কি ছিল, এখানে জাভাস্ক্রিপ্টে এসে কি হয়েছে? কন্ডিশনাল অপারেটর, কন্ডিশনাল অপারেটর সেগমেন্টে যে অপারেটরগুলো আছে তার ভেতরে আছে আপনারা যেগুলো নিয়ে কথা বলছিলেন এতক্ষণ ধরে। এখানে ট্রিপল ইকুয়াল, ডাবল নট ইকুয়াল এই সাইনটা নেই, এখানে শুধু আছে কি গ্রেটার, গ্রেটার ইকুয়াল, লেস দেন, লেস ইকুয়াল, গ্রেটার ইকুয়াল, লেস দেন, লেস ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল অ্যান্ড নট ইকুয়াল। যেমন এখানে আইডেন্টিটি অপারেটরটা নেই, আইডেন্টিটি অপারেটরের কাজটা কে করছে, ডাবল ইকুয়ালই করছে। আচ্ছা, আর নট ইকুয়াল অপারেটর, সো এই যে অপারেটরগুলো তার কাজ কি, কন্ডিশন তৈরি করা, ট্রু ফলস রিটার্ন করা, তাই না? সে রিটার্ন করবে কি, ট্রু আর ফলস। z গ্রেটার দেন y বলেছে, ফলস, স্ট্রেট লিখে দিচ্ছে ফলস। z লেস দেন y বলছে, ট্রু, রাইট? ট্রু বলছে। আচ্ছা, সো বুলিয়ান ভ্যালু রিটার্ন করছে, কন্ডিশনাল অপারেটর গুলো কি রিটার্ন করছে, বুলিয়ান ভ্যালু। আর এই অপারেটর গুলো আমরা সবাই চিনি কিভাবে কাজ করে। লজিক্যাল অপারেটর সম্পর্কে ধারণা আছে না, কি কি ছিল? and or a logical operator, আমরা যদি এখানে সামনে নট বসাই, এটা ট্রু ছিল, বাট এখন নট করাতে কি হয়ে যাবে, ট্রু ছিল বাট নট করাতে ফলস বসে যাচ্ছে। আবার আমি যদি বলি y greater than 90, z less than y, true, আর y greater than 90, false, স্টিল আমার অর অপারেটর কি রিটার্ন করবে, ট্রু, কারণ একটা তো ট্রু, অরে একটা ট্রু হলেই কি হয়ে যায়, ট্রু হয়ে যায়। বোথ যখন ফলস তখন কি আমার আউটপুট ফলস, বোঝা যাচ্ছে? আচ্ছা, বাট লজিক্যাল অপারেটর এন্ড এর বেলায় কোনটা সত্য, দুইটাই ট্রু হতে হবে, হ্যাঁ দুইটাই সত্য হতে হবে। আচ্ছা, এই বেলায় আমার কি হচ্ছে, ফলসই রিটার্ন হবে, রাইট? ফলস রিটার্ন হয়েছে। এবার যদি ট্রু করতে চাই, জেড লেস দেন 30, ট্রু, আর ওয়াই গ্রেটার দেন 9, ট্রু, তোমার রিটার্ন আসবে ট্রু, আদারওয়াইজ ফলস থাকছে।
তাহলে লজিক্যাল অপারেটরগুলোও দেখলাম। তাহলে এই লজিক্যাল অপারেটরগুলো বা কন্ডিশনাল, অ্যাসাইনমেন্ট বা অ্যারিথমেটিক অপারেটর যেগুলো আছে সবই কিন্তু আমরা পিএসপিতে যেভাবে ইউজ করেছি এখানে ঠিক সেভাবে ইউজ করছি। পিএসপিতে এর সংখ্যায় বেশি ছিল, এখানে সংখ্যায় কিছুটা কম। অ্যারে নিয়ে কথা বলবো।
30 সবই কনকাট হয়ে যায়, কনকাট হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, আজকে এতটুকুই রাখছি, এর বাইরে যাচ্ছি না। এর আমি জাভাস্ক্রিপ্টের উপর একটা ছোট্ট ডকুমেন্টেশন বা একটা পিডিএফ ডক ফাইল আমি দিয়ে দিচ্ছি, এটা একটু পড়ে আসবেন যাতে অ্যারে, অপারেটর, স্টেটমেন্ট এগুলোর উপরে একটা ব্রাশ আউট হয়ে যাবে। নেক্সট ক্লাসে জাভাস্ক্রিপ্ট আলোচনা করার পর আমরা আবার ব্লগে রিটার্ন করব।